আজকে পর্যায় সারণীতে মৌলসমূহের অবস্থান ইলেকট্রন বিন্যাসের সাহায্যে নির্ণয় করা শিখব। কিন্তু তার আগে তোমরা অনেকে হয়তোবা ইলেকট্রন বিন্যাস করতে প্রবলেম হতে পারে, যার কারণে আমি তোমাদের প্রথম দিকে এখন এই ইলেকট্রন বিন্যাস সহজভাবে কিভাবে করা যায় সেটা এখন একে শিখিয়ে দেব। তারপর আবার আমরা এই ইলেকট্রন বিন্যাস হতে পর্যায় সারণীতে মূলের অবস্থান নির্ণয় করা শিখিয়ে দেব। তো ঠিক আছে, তোমরা দেখো যে সহজভাবে কিভাবে ইলেকট্রন বিন্যাস করা যায়। তো আমরা এখানে শক্তির ক্রম অনুসারে সাজিয়েছি। শক্তির ক্রম কিভাবে সাজানো হয় সেই বিষয়টা এর আগের অধ্যায়ে তোমাদের জানানো হয়েছে। তো তোমরা এই শক্তির ক্রম অনুসারে যে সাজানো হয়েছে সেটা এখন আমি সংক্ষেপে তোমাদের বলছি, জাস্ট তোমরা এখন এই সূত্রটা আকারে মনে রাখবা। সূত্রটা হলো এসএসপি তারপরে এসপিএস। তো তোমরা এই পিটাকে পরবর্তীতে মাঝখানে দিবা। তারপর ডিএসপি খুব সহজ, ডিএসপি সেম দুইটা হবে। এফডিপিএস এটা তোমরা এর পরবর্তীতে লিখবা। তাহলে এই অনুসারে, এই ক্রম অনুসারে যদি তোমরা ইলেকট্রন বিন্যাস করো তাহলে পর্যায় সারণীতে যত মৌল আছে 118টি, এই 118টি মৌলের ইলেকট্রন বিন্যাস করতে পারবা। তো 118টি মৌলের ইলেকট্রন বিন্যাস করতে আমাদের এই এস কিন্তু প্রয়োজন হবে না। তারপরেও তোমাদের বোঝার সুবিধার জন্য আমি এটা লিখেছি। তো যাই হোক, তাহলে আমরা এখন শিখে নেব যে কীভাবে ইলেকট্রন বিন্যাস করতে হয়। তো তোমরা দেখো, একটা বিষয় আরেকটু আমরা জেনে নিই যে এসপিডিএফ এইগুলোকে বলা হয় অরবিটাল বলা হয়। তো এই যে এই অরবিটালগুলার এক একটার কিন্তু আলাদা আলাদা নাম আছে। এস মানে আমরা জানি এটা শার্প, পি মানে প্রিন্সিপাল, ডি মানে ডিফিউজ, এফ মানে ফান্ডামেন্টাল। তো এমন নাম আছে এদের। তো তোমরা মনে রাখবে এস অরবিটালে ইলেকট্রন থাকতে পারে দুইটি, পি অরবিটাল সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 6টি, ডি অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 10টি, এফ অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 14টি। তো আরেকটা বিষয় এখানে লেখা হয়েছে, দেখো 3, 5। এটা বলতে বোঝাচ্ছে যে 6-এর অর্ধেক 3, 10-এর অর্ধেক 5। তো এইগুলা লেখার কারণ পরবর্তীতে তোমাদের আবার সুন্দর করে জানিয়ে দেওয়া হবে এই 3, 5 লিখছি কেন, বা 14-এর অর্ধেক 7 এগুলো কেন লেখা হয়। এগুলো হচ্ছে যখন পর্যায় সারণীতে আমরা ইলেকট্রন বিন্যাস করব, সেখানে যখন 3, 5 এগুলো থাকবে তখন এটাকে বলা হবে অর্ধপূর্ণ। পি অরবিটালে 3 থাকলে পি অরবিটালকে বলা হবে অর্ধপূর্ণ, ডি অরবিটালে যদি 5 থাকে তাহলে তাকে বলা হবে অর্ধপূর্ণ। তো এই অর্ধপূর্ণ আর পূর্ণ নিয়ে আর 2, 6, 10, 14 এগুলো থাকলে সেগুলো বলবো আমরা পূর্ণ। তো এইগুলো আমাদের ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে জানা লাগবে। তো এখন তোমরা দেখো যে এখানে এই ইলেকট্রন বিন্যাসকে আমি এখানে দেখো যে কীভাবে লিখেছি, নিচে 10, 18 কেন লিখেছি তোমরা দেখো যে এখানে এস সর্বোচ্চ 2টা নিতে পারে। এখানে তোমরা দেখেছো এস 2টা নিতে পারে, পি 6টা নিতে পারে সর্বোচ্চ। তাহলে এগুলো যোগ করলে 10 পাচ্ছি, 2, 6, 2 যোগ করলে 10 পাচ্ছি। আবার এখানে ডিএসপি, ডির জন্য আমরা জানি 10, পির এসের জন্য 2 এবং পির জন্য 6 যোগ করলে 18 পাই। তো এখানে ডিএসপি 18। আবার এফ ডি পিএস আমরা উল্টা দিক থেকে, ঠিক আছে, এফ ডি পিএস আমরা কিন্তু এফডিপিএস মনে রাখবো, এখানে উল্টা দিক থেকে লেখা হয়েছে। তো এই যে এফ ডি পিএস এইগুলার যেই
যতগুলো করে সর্বোচ্চ নিতে পারে সেগুলো যোগ করলে 32টা করে হবে। তো যাই হোক, আমরা টোটাল যদি যোগ করি তাহলে এখানে দেখবা 120 আসবে, কিন্তু আমাদের তো 120টি মৌলই নাই, তাহলে এখানে 118টি মৌল। তাহলে এখানে ইলেকট্রন বিন্যাস অবশ্যই এই নিয়ম অনুসারে, এই রুলস অনুসারে, সূত্র অনুসারে তোমরা করতে পারবে। তো এখন তোমরা খেয়াল করো যে এস অরবিটাল শুরু হবে 1 থেকে, তাহলে এই এস অরবিটালের আগে আমরা কত দেব? 1 থেকে শুরু করব। তাহলে প্রথম এসের আগে আমরা 1 দিয়েছি, দ্বিতীয় এসের আগে আমরা 2, তাহলে তৃতীয় যে এস আছে তার আগে কত দেব? 3, তারপরে চতুর্থ যে এস আছে তার আগে কত দেব? চতুর্থ এসের আগে 4 দেব, পঞ্চম যে এস আছে তার আগে কত দেব? 5 দেব। এইভাবে আমরা কিন্তু লিখব। তারপরে এইভাবে আমরা ষষ্ঠ এসের সামনে আমরা 6 দেব। তাহলে এখানে দেখো ষষ্ঠ যেই এখানে দেখো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এখানে আমরা 6 দিব। এখানে আমরা 7 হচ্ছে, এসের আগে আমরা 7 দিব। তো তোমরা দেখো, আর এখানে এসের আগে 8 দেব। তো আমাদের লাস্ট 8 পর্যন্তই কিন্তু হয়েছে, আর এখানে 7s আছে। যাই হোক, আমরা সিরিয়াল মেনটেন করে এখানে লিখেছি। তো এখন তোমরা দেখো যে পি অরবিটাল কত থেকে শুরু হবে? 2 থেকে শুরু হবে। তো আমরা প্রথম পি কোথায় পাবো? এখানে। তো এই পির আগে এস এস পি, দেখো এস এস পি, পির আগে কত? 2 থেকে শুরু। তারপরেরগুলো ক্রম অনুসারে দিয়ে যাবে যত পি পাবা। তারপরের পিটার আগে 3 দিব, তারপরের পিটার আগে কত? 4 দিব, তারপরে যখন পি পাবো তার আগে 5 দেবো, এইভাবে লিখে যাব। এইভাবে ডি যখন শুরু হবে, ডি কোথায় শুরু হয়েছে? এখানে। অর্থাৎ আমরা দেখছি যে ডি এর আগে 3 থেকে শুরু হবে। তো আমরা দেখছি যে ডি, প্রথম ডি যেটা, তার আগে 3 থেকে শুরু হয়েছে। তারপরে ক্রম অনুসারে 1 1 করে বাড়তে থাকবে, 4 হবে, 5 হবে, এইভাবে। তারপরে এখানে এফ এর জন্য 4 থেকে শুরু হবে। তো এফ আমরা এইটা পেয়েছি। দেখো প্রথম 2টা এফ আছে, একটা এফের আগে 4 আছে আর একটা এফের আগে 5। তাহলে 4 প্রথমটাই, পরেরটাই 5। তো এইভাবে কিন্তু এখানে লেখা হয়েছে। আচ্ছা, যাই হোক, এর পরবর্তীতে আমরা ইলেকট্রন বিন্যাসে চলে যাই। তো আমরা এখানে দেখো যে ইলেকট্রন বিন্যাস করেছি আমরা এই রুলস অনুসারে। যেহেতু আমরা জানি লিথিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 3। তোমরা পর্যায় সারণীতে যে দেখবা লিথিয়াম মানে 3। এই যে এই পারমাণবিক সংখ্যা, পারমাণবিক ভর মনে রাখার কৌশল আমি তোমাদের খুব সহজে শিখিয়ে দেব। তোমরা চাইলে এই পুরো পর্যায় সারণীটা মনে রাখতে পারবে। তো যাই হোক, এখন তোমরা খেয়াল করো যে লিথিয়ামের পারমাণবিক সংখ্যা 3, তোমরা পর্যায় সারণী থেকে দেখে নিও। তো এখন এখানে খেয়াল করো যে আমরা যদি ইলেকট্রন বিন্যাস করি তাহলে আমরা 1s-এ সর্বোচ্চ দিতে পারবো 2, যেহেতু আমাদের 3 মিলাতে হবে। তারপরেটা হলো 2s, তাহলে 2s-এ কত দিতে হবে? 1, তাহলে 1 আর 2-এ 3 হয়ে যাবে। তারপরে এখানে আমরা নিয়েছি কার্বন। কার্বন আমরা পর্যায় সারণী থেকে এর পারমাণবিক সংখ্যা 6 পেয়েছি। তো এই পারমাণবিক সংখ্যা আমরা ইলেকট্রন বিন্যাস করব যে 1s2 2s2 2p2। তো তোমরা দেখো যে এখানে এস অরবিটাল, তারপরে এস অরবিটাল, তারপর পি, আমরা কিন্তু একে একে দেব। যে 1s 2 দিলাম, তারপর 2s, তাতেও সর্বোচ্চ 2 দিতে পারবো কারণ 6টা আছে, এখনও যোগ করলে 4টা হয় মাত্র। তারপরে 2p-তে আমরা কত দেব? আমরা দেখতে পাচ্ছি এখানে 4টা নেওয়া হয়ে গেছে, আর 6 মিলাতে আর 2 লাগবে, তাহলে 2p-তে 2 যাবে। তো এইভাবে আমরা ইলেকট্রন বিন্যাস করব। তারপরে দেখো যে এখানে অক্সিজেনের 8, 1s2 2s2 2p4, এইভাবে আমরা ইলেকট্রন বিন্যাসগুলো করব। তারপরে দেখো পটাশিয়ামের ক্ষেত্রে একটু বড় নিলাম। তো দেখো এখানে পটাশিয়ামের ক্ষেত্রে আমরা যদি ইলেকট্রন বিন্যাস করি তাহলে কি করব? যে এই সূত্র অনুসারে 1s 2 2s 2, যেহেতু 19 আমাকে মিলাতে হবে। তারপরে 2p-কে আমরা সর্বোচ্চ 6 দিতে পারি, তাহলে 10 হলো। তারপর 3s-এ আমরা 2 দিলাম, তাহলে কত হলো? 12 হলো। তারপরে 3p-তে 6 দিলাম, তাহলে কত হলো? 18। আমার আর লাগবে 1। তারপরে ক্রম অনুসারে পরে কি আছে? 4s। 4s-এ তাহলে কত দেবো? 1 দিব। তাহলে যোগ করো, দেখো কি হয়ে গেছে? 19 হয়ে গেছে। এইভাবে আমরা ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসটা দেখব। তো ক্রোমিয়াম এবং কপারের ইলেকট্রন বিন্যাসে একটু ব্যতিক্রম আছে। আমি তোমাদের বলেছিলাম যে পূর্ণ অর্ধপূর্ণ কথাটা, এই বিষয়টা এখানে আসবে।
তো তোমরা এখানে খেয়াল করো যে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসে আমরা দেখতে পাচ্ছি যে ক্রোমিয়ামের পারমাণবিক সংখ্যা 24। তো ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস এইভাবে করে আমরা যাওয়ার পরে দেখব যে আমরা দেখেছি যে 3p6 পর্যন্ত গেলে পরে এই ইলেকট্রনগুলো যোগ করলে 18 হয়, তার মানে এই পর্যন্ত কিন্তু কত 18, 3p6 পর্যন্ত 18, তাহলে আমার 18টা হয়েছে আর আমার এই 24 হতে লাগবে 6। তাহলে এখন আমরা কি করব যে 4s2 যদি আমরা দিতাম তবে এটা ভুল হতো, যাই হোক এখানে আমরা মনে করো 4s যদি 2 দিই আর 3dতে যদি আমরা 4 দিই তাহলে আমাদের কিন্তু 6 হয়ে যায়। কিন্তু এইভাবে কি দেওয়া যাবে না? কেন দেওয়া যাবে না আমি এইবার তোমাদের বলি যে মনে রাখবা যে পরমাণুর যে সর্ববহিস্থ কক্ষপথের যেই ইলেকট্রনগুলো থাকে সেই ইলেকট্রনগুলা যখন পূর্ণ থাকে এবং অর্ধপূর্ণ থাকে তখন তারা কিন্তু অত্যাধিক পরিমাণ স্থিতিশীলতা অর্জন করে। তো তাহলে এখানে তোমরা খেয়াল করো যে এই যে 4s-এ আমি এখানে 1 দিয়েছি কেন, এখানে তো 2 হওয়ার কথা ছিল। তো আমরা জানি ডি অরবিটালের অর্ধপূর্ণ হবে কখন 5 হলে। তো আমরা জানি যে শক্তির ক্রম অনুসারে কিন্তু আবার ডি এর শক্তিও বেশি। তো তোমরা তো জানোই যার শক্তি একটু বেশি সে আরও শক্তিশালী হওয়ার জন্য কি করে, কারোর থেকে কিছু শক্তি কেড়ে নিতে পারে, ধার করে নিতে পারে। যেমন তোমরা জানো যে জমিদাররা প্রজাদের উপর কি করতো, আমরা জানি যে তাদের উপর জুলুম করতো, তাদের থেকে ধন সম্পদ কেড়ে নিয়ে আসতো। তো ঠিক মনে করো এইভাবে এই যে 4s-এ যে 2টা হওয়ার কথা তার থেকে একটা 3d, যেহেতু 3dর শক্তিটা কি বলো তো একটু বেশি, তাহলে সে কি করবে এর থেকে একটি ইলেকট্রন মনে করো নিজে কেড়ে নিয়েছে, যে 4 হওয়ার কথা একটা ইলেকট্রনে কেড়ে নেবে, কেড়ে নিয়ে এর অর্ধপূর্ণ হবে। আর অর্ধপূর্ণ হলে এই ইলেকট্রন বিন্যাসটা স্থিতিশীলতা অর্জন করবে। তাহলে এখানে একটা ইলেকট্রন যদি নিয়ে নেয় তাহলে 4s-এ 1 থাকবে। এই কারণে এই ইলেকট্রন বিন্যাসটা ব্যতিক্রম হয়েছে অর্ধপূর্ণ হয়ে স্থিতিশীল হওয়ার জন্য। তো আয়রনের ক্ষেত্রে কিন্তু সেই বিষয়টা আসবে না। তো এখন দেখো এখানে আয়রনের ক্ষেত্রে আমরা জানি এই পর্যন্ত 18টা, তাহলে আমার লাগবে আর কত 26টা হতে আর 8টি লাগবে। তাহলে 4s2 আর 3dতে আমরা 6 দিছি, আমরা এই ক্রম অনুসারেই কিন্তু এখানে লিখেছি। তো তোমরা দেখো 3dতে আমরা 6 দিয়েছে, এখানে তো আর কোনোভাবে এখান থেকে একটা মৌল যদি একটা ইলেকট্রন যদি আমরা এখানে নিয়ে নিই তাহলে তো 7 হয়ে যায়, আর 7 তো আর অর্ধপূর্ণ না যে স্থিতিশীল হবে। তো স্বাভাবিকভাবে যে ইলেকট্রন বিন্যাস হয় সেটা হয়েছে। আর এই যে এখানে কপারের ইলেকট্রন বিন্যাসে আমরা এই পর্যন্ত জানি 18, তাহলে 18টা হলে পরে এখানে আর আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে কি আছে, আমরা দেখতে পাচ্ছি যে এখানে আছে হলো 29, তাহলে আমরা এই পর্যন্ত লিখলে কি হবে 18 হবে। তাহলে যেহেতু এই পর্যন্ত 18, তাহলে আর আমার লাগবে কত, আর আমার লাগবে 10 লাগবে। তাহলে 10 11 আমাদের লাগছে। তাহলে আমরা দেখো এখানে 18 আর আমাদের যদি এর পরবর্তীতে আমরা 11টা নিই তাহলে কিন্তু আমাদের 29টা হচ্ছে। তাহলে আমরা এখন কি করব যে এখানে এই পর্যন্ত লিখলে 18টা হচ্ছে, তাহলে আমরা এখানে যে 4s2 হওয়ার কথা ছিল আর 3d 9 হওয়ার কথা ছিল। ওই যে বলেছিলাম যে পরমাণু চাই কি তার স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস অর্জন করতে। তো আমরা জানি ডি অরবিটাল পূর্ণ অথবা অর্ধপূর্ণ হলে পরে সেটা হয় স্থিতিশীল। অর্ধেক মানে তো তোমরা বুঝছো যে তার এখানে যেরকম 10-এর অর্ধেক ডি অরবিটালে 5, ওটা এখানে আমরা ডি অরবিটালে 10 দিলাম। এইখান থেকে এর শক্তি আমরা জানি 3d শক্তি বেশি, এখান থেকে একটা ইলেকট্রন কেড়ে এই 3d সে নিয়ে তার সর্ববহিস্থ কক্ষপথ পূর্ণ করলো। তো এইভাবে ইলেকট্রন বিন্যাসগুলো আমরা করে থাকি, ঠিক আছে। তো তোমরা এইভাবে ইলেকট্রন বিন্যাস করলে তোমরা এই পুরো পর্যায় সারণীর ইলেকট্রন বিন্যাস তোমরা নির্ণয় করতে পারবে। ওকে, তো তোমরা এইভাবে ইলেকট্রন বিন্যাস করবে। এখন আমরা চলে যাব যে পর্যায় সারণীতে কিভাবে ইলেকট্রন বিন্যাস থেকে গ্রুপ এবং পর্যায় নির্ণয় করা যায়। তো ঠিক আছে, আমরা চলে যাই। তো দেখো ইলেকট্রন বিন্যাস নির্ণয়ের নিয়মটা। তো প্রথম নিয়মটা হলো, যখন তোমরা দেখবা যে ইলেকট্রন বিন্যাসে সর্ববহিস্থ
কক্ষপথে কত সর্ববহিস্থ কক্ষপথে যখন তোমরা দেখবা যে 1 আছে 1s1, তাহলে সর্ববহিস্থ কক্ষপথে যখন 1 থাকবে এস অরবিটাল, মানে এক কথায় সর্ববহিস্থ কক্ষপথ যখন এস অরবিটাল থাকে তাহার সর্ববহিস্থ কক্ষপথে যত কক্ষপথ এখানে দেখো কত আছে 1 আছে, তাহলে পর্যায় 1। আর সর্ববহিস্থ কক্ষপথে এস তার উপরে কি আছে 1, সুতরাং সেটাই হচ্ছে গ্রুপ 1 নম্বর গ্রুপ। হিলিয়ামের ক্ষেত্রে দেখো যে হিলিয়ামের কিন্তু একটা ব্যতিক্রম, এর কারণ হলো হিলিয়াম তোমাদের বইয়ে কিন্তু এইটা একটু ভুল আছে, দেখবা যে তোমাদের যেই এসএসসি লেভেলের বই সেখানে তোমাদের ইলেকট্রন বিন্যাসী পর্যায় সারণীর মূল ভিত্তি, সেখানে হিলিয়ামকে 2 নম্বর গ্রুপে দেখানো হয়েছে, এটা একটা বইয়ের ভুল আছে। তো তোমরা এইটা অবশ্যই কারেকশন করে নিবে, সেটা গ্রুপ নম্বর হিলিয়াম 18। কেন 18 দেওয়া হয়েছে, যদিও এখানে আমরা দেখতে পাচ্ছি যে এসে কি আছে 2 আছে, এসের উপরে 2, তো সেই অনুসারে 2 হওয়ার কথা ছিল, কিন্তু এই হিলিয়ামের ধর্মগুলা পর্যায় সারণীর নিষ্ক্রিয় গ্যাস যারা আছে তাদের ধর্মের সাথে মিলার কারণে তাদের 18 নম্বর গ্রুপে দেওয়া হয়েছে এই হিলিয়ামকে। তো পর্যায় এখানে দেখো পর্যায়টা কি এস এর সামনে 1 আছে, এটাই পর্যায়। তো এখন খেয়াল করো যে এখানে সোডিয়ামের ক্ষেত্রে আমরা কি করব, এই যে সোডিয়ামের ক্ষেত্রে আমরা এখন দেখতে পাচ্ছি এখানে সর্ববহিস্থ কক্ষপথ 3s1, তাহলে 3টা হলো পর্যায় আর এখানে যেই 1 আছে সেটা হলো গ্রুপ। তোমরা পর্যায় সারণীতে দেখো যে এই সোডিয়ামটা দেখো কোথায় 3 নম্বর পর্যায় এবং 1 নম্বর গ্রুপেই অবস্থান করেছে, তাহলে তো বুঝতেই পারছো যে সোডিয়ামের গ্রুপ এবং পর্যায় কি। এইভাবে তোমরা যদি ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস, বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাস করো তাহলে এখান থেকে খুব সহজে তোমরা পর্যায় এবং গ্রুপ নির্ণয় করতে পারবা। তো ক্যালসিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস করার পরে দেখা যায় সর্ববহিস্থ কক্ষপথ 4s, সুতরাং পর্যায় 4। আর গ্রুপ আমরা দেখতে পাচ্ছি যে এস এর উপরে 2 আছে, সুতরাং গ্রুপ 2। এইভাবে বেরিলিয়ামের ক্ষেত্রেও সর্বোচ্চ পর্যায় হচ্ছে 2, সর্বোচ্চ কক্ষপথ 2s, তাহলে এখানে 2 লিখলাম আর গ্রুপ এস এর পাওয়ার 2 এখানে, তাহলে গ্রুপ কত হবে, গ্রুপটা হবে 2, তাহলে গ্রুপটা কত হবে 2 হবে, ঠিক আছে। তাহলে এই যে এইভাবে আমরা কিন্তু পর্যায় সারণীতে যে কোনো মৌলের গ্রুপ এবং পর্যায় নির্ণয় করতে পারবো, এটা প্রথম নিয়ম ছিল। যাই হোক, দ্বিতীয় নিয়মটা কি, দ্বিতীয় নিয়মটা হলো যে যখন তোমরা সর্ববহিস্থ কক্ষপথ এস আর পি পাবে তখন এস এবং পি এর যেই ইলেকট্রন আছে সেইগুলো যোগ করতে হবে এবং তার সাথে 10 যোগ করতে হবে। এখন কেনই বা 10 যোগ করতে হবে, যখন এসপি আসে, এই এসপি ইলেকট্রন বিন্যাস কখন আসে, এসপি ইলেকট্রন বিন্যাস মনে রাখবা এই 13 পরে থেকে যেই মৌল আছে, 13 নম্বর গ্রুপের পরে থেকে যেই মৌল আছে তাদের ক্ষেত্রে কিন্তু এস আর পি আসে, সুতরাং তার আগে কিন্তু দেখো 10টা স্থান ফাঁকা আছে। এই 10টা স্থান ফাঁকা থাকার কারণে যেহেতু 10টা স্থান পরে তাদের অবস্থান, তার জন্য অতিরিক্ত আরও 10 এখানে যোগ করা লাগে। তাহলে দেখো যে এখানে 2 যোগ করেছে, তার সাথে আমাদের 10 যোগ করা হয়েছে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি সর্ববহিস্থ কক্ষপথে 2, সুতরাং পর্যায় 2। আর এখান থেকে আমরা দেখলাম যে গ্রুপ এই 2 এবং 10 যোগ করলে পাচ্ছি 14, সুতরাং এর গ্রুপ 14। তো তোমরা দেখো কার্বনের গ্রুপ সত্যই কি 14, তো গ্রুপ 14 নম্বর গ্রুপের। আর পর্যায় কত তোমরা দেখো যে 2 নম্বর পর্যায়ে কিন্তু অবস্থান করছে, ঠিক আছে। তাহলে তোমরা যখন এস আর পি সর্ববহিস্থ কক্ষপথে পাবে তখন তাদের ইলেকট্রন যোগ করে তার সাথে 10 যোগ করবে, তাহলেই কি পাবে, তোমাদের এই মৌলের গ্রুপের কোন গ্রুপে অবস্থান করছে সেটা জানতে পারবে। আর যত সর্ববহিস্থ কক্ষপথ যত যেই কক্ষপথে অবস্থান করছে সেটাই হলো তার পর্যায়। তো এইভাবে আমরা যখন এস আর পি আসে তখন এইভাবে আমরা গ্রুপ এবং পর্যায় নির্ণয় করতে পারবো। এরপরে তোমরা 3 নম্বর নিয়মটা দেখো। 3 নম্বর নিয়মটা হচ্ছে যখন
এস ডি সর্ববহিস্থ কক্ষপথ এইগুলো আসে, তখন কি করতে হবে, যেমন ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস এর আগে আমরা দেখে এসেছি। তাহলে ক্রোমিয়ামের পর্যায় এবং গ্রুপ কত, তো দেখো সর্ববহিস্থ কক্ষপথ এর ভিতর খোঁজো সবচেয়ে বড় সংখ্যাটা, তো সবচেয়ে বড় সংখ্যাটা তো 4, সুতরাং পর্যায় 4। আর গ্রুপ কত হবে, তো গ্রুপ হলো দেখো যে এই যে এস অরবিটালে যতগুলো ইলেকট্রন এবং ডি অরবিটালে যতগুলো ইলেকট্রন আছে সেই দুইটা আমরা যোগ করলেই গ্রুপ পেয়ে যাব। তাহলে এখানে দেখো এসে 1 আছে এবং ডিতে আছে 5, যোগ করলে পাবো আমরা কত, 6, গ্রুপ পেয়ে গেলাম। তো এইভাবে আমরা কিন্তু এই ক্রোমিয়ামের গ্রুপ এবং পর্যায় নির্ণয় করলাম। একটু আমরা পর্যায় সারণীতে দেখি যে 4 নম্বর পর্যায়ে 6 নম্বর গ্রুপেই কি ক্রোমিয়াম অবস্থান করেছে কি না। তো তোমরা দেখো ক্রোমিয়াম 6 নম্বর গ্রুপে এবং পর্যায় নম্বর 4-এ আছে। তাহলে এইভাবে কিন্তু খুব সহজেই আমরা পর্যায় সারণীতে যে কোনো মৌলের গ্রুপ এবং পর্যায় নির্ণয় করতে পারবো। তো তোমরা এখন আমাকে বলো তো যে এই আয়রনের গ্রুপ এবং পর্যায় কত হবে। তো তোমরা দেখো যে এখানে সর্বোচ্চ সংখ্যা হলো 4, সুতরাং পর্যায় হলো আমরা লিখব কি 4। এরপরে আমরা বলেছি যে কি বলছি যে এস এবং ডি, এস এবং ডি এর ইলেকট্রনগুলোর যোগফলই হবে ওই মোলের গ্রুপ। তাহলে 2 আর 6 যোগ করো, তাহলে 2 যোগ 6, তাহলে হবে কত, 8। তো আমরা পর্যায় সারণীতে দেখি যে আয়রনের অবস্থান কোথায়, দেখো 8 নম্বর গ্রুপ এবং 4 নম্বর পর্যায়ে অবস্থান করছে। খুবই সহজ, এইভাবেই তোমরা পর্যায় সারণী থেকে মৌলের অবস্থান নির্ণয় করবা। তাছাড়াও কিন্তু এই পদ্ধতি আমাদের যদি কোশ্চিন আসে একটা মৌল দিয়ে বলে যে এই মৌলটা পর্যায় সারণীতে কোথায় অবস্থান করছে, অর্থাৎ তার পর্যায় এবং তার গ্রুপটা নির্ণয় করো। তো এইভাবে তোমরা গ্রুপ এবং পর্যায় নির্ণয় করবা। আর এমসিকিউ এর জন্য তোমাদের একটা মজার টেকনিক শিখিয়ে দেব। এই এমসিকিউ এর জন্য এই টেকনিকটা ফলো করলে যে কোনো মৌলের পর্যায় সারণীতে গ্রুপ এবং অবস্থান নির্ণয় করতে পারবা তোমরা। তো ঠিক আছে, দেখো কিভাবে সেটা। তো আমরা পর্যায় সারণীতে শর্টকাট ওয়ে কিভাবে এমসিকিউ এর জন্য গ্রুপ পর্যায় নির্ণয় করতে পারি। তো তোমরা দেখো যে ঝটপট এমসিকিউ এর জন্য গ্রুপ পর্যায় নির্ণয়। তো তোমরা এই যে গ্রুপ এবং পর্যায় নির্ণয় করার আগে একটা বিষয় মাথায় রেখে দেবে যে একটা ম্যাজিক নাম্বার মনে রাখবে। তো সেটা হলো 288 18 18 32। তো এটা তোমাদের একটা ম্যাজিক নাম্বার। তো এরপর তোমরা কি করবে, দেখো যে পর্যায় সারণীতে প্রথম যেই গ্রুপ আছে সেই গ্রুপের মৌলগুলার পারমাণবিক সংখ্যা তোমরা মনে রাখবে। আর এই পারমাণবিক সংখ্যা মনে রাখার জন্য এই ম্যাজিকটা, আমাদের ম্যাজিক নাম্বারটা জানতে হবে। তো এই ম্যাজিক নাম্বারটা তোমরা জানলে এই গ্রুপ ভিত্তিক যে কোনো মৌলের অনায়াসেই তোমরা কিন্তু পারমাণবিক সংখ্যা বলে দিতে পারবে। আমি তোমাদের পরবর্তীতে এই বিষয়টাও শিখিয়ে দেব। এখন তোমরা দেখো যে 1 নম্বর যেই আমরা এখানে কিছু পর্যায় লিখেছি এবং 1 নম্বর যে গ্রুপের যে মৌলগুলো আছে সেই মৌলগুলার এক কথায় প্রত্যেকটা পর্যায়ের প্রথম মৌলগুলার পারমাণবিক সংখ্যা কত সেটা কিন্তু তোমাদের জেনে রাখতে হবে। তার জন্য দেখো এখানে আমি কি করেছি যে 1 3 কিভাবে এই 3 2 নম্বরে। তো তোমরা মনে রাখবা ম্যাজিক নাম্বার অনুসারে 1-এর সাথে 2 যোগ করো তাহলে 3 চলে আসবে। ম্যাজিক নাম্বার অনুসারে 3-এর সাথে 8 যোগ করো 11 চলে আসবে। তারপর এই 11-এর সাথে 8 যোগ করো 19 চলে আসবে। তারপর এই 19-এর সাথে এই 18 যোগ করো
তাহলে কি চলে আসবে, 37 চলে আসবে। তারপর 37-এর সাথে 18 যোগ করো, 32 চলে আসবে। তারপর তোমরা 55 চলে আসবে। এই 55-এর সাথে তোমরা 32 যোগ করে দেখো, 87 চলে আসে। তাহলে এইভাবে কিন্তু আমরা খুব সহজে আমরা কি করতে পারি, যে খুব সহজে কিন্তু পারমাণবিক সংখ্যাটা মনে রাখতে পারি, তো কৌশল করে। তো তারপর তোমরা শেখো যে কিভাবে এই কৌশলটা অবলম্বন করে এটা মনে রেখে আমাদের কি হবে, তাহলে এটা মনে রাখলে আমরা খুব সহজে অনায়াসে যে কোনো মৌলের গ্রুপ এবং পর্যায় নির্ণয় করতে পারবো। তো তোমরা দেখো যে এখানে বোরন, তো বোরনের ইলেকট্রন বিন্যাস আমরা এখন করব না, ইলেকট্রন বিন্যাস আমরা না করে কিভাবে গ্রুপ পর্যায় নির্ণয় করব। তো এখন তোমরা দেখো বোরনের পারমাণবিক সংখ্যাটা কত। বোরনের পারমাণবিক সংখ্যাটা আমরা জানি, তোমাদের কিন্তু পারমাণবিক সংখ্যা মনে রাখতে হবে। আর পারমাণবিক সংখ্যা কিন্তু মনে রাখার কৌশল আমি তোমাদের শিখিয়ে দেব, সমস্যা নেই। বিভিন্ন ভাবে তোমাদের কৌশল করে আমি শিখাবো, এর জন্য পরবর্তী লেকচার তোমরা অবশ্যই দেখবে। এখন খেয়াল করো যে এখানে বোরন 5, তাহলে এখানে বোরন যে 5 তার পারমাণবিক সংখ্যা, তাহলে ওই 5টা আমরা বসালাম। এরপরে দেখো বোরন কিন্তু 11-র চেয়ে ছোট, সুতরাং বোরনের কিন্তু অবস্থান এই 2 নম্বর পর্যায়ে। ওকে, আর যাদের যে সকল মৌলর তোমার 11 বা 11 থেকে বড়, তারা কিন্তু 3 নম্বরে, কারণ এই শুরু হয়েছে 11 থেকে, সুতরাং এই 11 থেকে বড়, 19 থেকে ছোট হবে 3 নম্বর পর্যায়ে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 5 কিন্তু 2 নম্বর পর্যায়ে, সুতরাং আমরা যাই হোক এখানে আমরা 5 লিখলাম, আর এর প্রথম মূলটা 3 ছিল, 3 বিয়োগ করলাম। আর এখানে আমরা যেই কাজটা করব, এখানে বোরন কিন্তু একটা বিষয়টা তোমাদের মাথায় রাখতে হবে, এই যে পর্যায় সারণীতে আমরা জানি যে এখানে 10টা স্থান ফাঁকা আছে 2 এবং 3 নম্বর গ্রুপের পর, মানে 10টা স্থান ফাঁকা আছে 2 নম্বর এবং 3 নম্বর গ্রুপের পরে। সুতরাং 2 এবং 3 নম্বরের গ্রুপের যখন তোমরা অবস্থান নির্ণয় করতে যাবা, তখন তোমাদের কি করতে হবে, অতিরিক্ত আরও 10 যোগ করতে হবে। আর পরমাণুর জন্য যে তার নিজস্ব অবস্থানটাও এখানে কাউন্ট করতে হবে, যার কারণে এখানে আরও 1 যোগ করতে হবে, পরমাণুর নিজস্ব অবস্থান তো যোগ করতে হবে। তো এই কারণে এখানে আমরা প্রথম মূলটা 3 আমরা বিয়োগ করেছি, এরপরে আমরা কি করেছি যে এরপরে 1 যোগ করেছি যেহেতু তার নিজের অবস্থান, আর যে ফাঁকা 10টা স্থান ছিল তাই 10 যোগ করেছি। তারপরে এখন আমরা এগুলো যোগ বিয়োগ করব, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 13। তো 13 নম্বর গ্রুপেই কিন্তু বোরন অবস্থান করছে। ওকে, আর তোমরা আগে কিন্তু পর্যায় নির্ণয় করে ফেলেছো যে 5 11 থেকে ছোট, সুতরাং 2 নম্বর পর্যায়। তো এইভাবে তোমরা কিন্তু খুব সহজে গ্রুপ এবং পর্যায় নির্ণয় করতে পারবা। তো আমরা এখন ক্লোরিনের গ্রুপ এবং পর্যায় নির্ণয় করব। তো তোমরাই বলো এখন কিভাবে নির্ণয় করবে। এখন দেখতে পারছো যে এর পারমাণবিক সংখ্যা 17 লিখলাম, আর এটা হচ্ছে আমরা দেখি কোন নম্বর গ্রুপ বা পর্যায়ে অবস্থান করছে। তো যেহেতু 19 থেকে ছোট 17 এবং 11 থেকে বড়, সুতরাং এই ঘরেই পড়তেছে। তো এখন এই যে 11-র ঘর মানে 3 নম্বর পর্যায়, আর 3 নম্বর পর্যায় হলে অতিরিক্ত 10 যোগ করতে হয়। তো এখানে 17 মাইনাস এখানে করে যে প্রথম মৌল তার যে ওই গ্রুপের প্রথম মৌলের পারমাণবিক সংখ্যা 11 সেটা বিয়োগ, এবং তার অবস্থান ওই পরমাণুর নিজস্ব অবস্থানের জন্য 1 যোগ করতে হবে, এবং এখানে আমরা কি করব 10 যোগ করেছি ফাঁকা স্থান 10টা থাকার কারণে। তো এখান থেকে দেখছি যে 17 নম্বর গ্রুপে ক্লোরিন অবস্থান করছে। তো তোমরা দেখো বোরন কত নম্বর আর ক্লোরিন কত নম্বর। তো বোরন হচ্ছে 13 নম্বরে, আর ক্লোরিন হচ্ছে 17 নম্বর গ্রুপে অবস্থান করছে। তো তোমরা খুব সহজেই কি বুঝতে পেরেছো? তো এইভাবে কিন্তু গ্রুপ এবং পর্যায় খুব সহজে নির্ণয় করা যায়। তো তোমরা এখন খেয়াল করো যে টিনের ক্ষেত্রে, টিনের হচ্ছে আমরা কত দেখছি 50। তো 50 দেখো 55 থেকে ছোট, সুতরাং এটা কোথায় যাবে, এটা হচ্ছে যে 5 নম্বর পর্যায়ে, যেহেতু 55 থেকে 50 ছোট, সুতরাং এই 5 নম্বর পর্যায়ে। আর 5 নম্বর পর্যায়ের ক্ষেত্রে তোমরা
এখানে কি করবে 5 নম্বর পর্যায়ের ক্ষেত্রে এখানে তোমার কোনো তার অবস্থানটাই শুধু যোগ করতে হবে, কিন্তু এখানে তার অবস্থান 1 যোগ করতে হবে আর জাস্ট সাধারণ বিয়োগ করতে হবে। তো এখানে খেয়াল করো যে প্রথম মূলটার পারমাণবিক সংখ্যা বিয়োগ করতে হবে। তো তোমরা দেখো যে টিনের ক্ষেত্রে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, টিনের ক্ষেত্রে আমরা দেখছি যে তার পারমাণবিক সংখ্যা 50। তো পারমাণবিক সংখ্যা 50 মাইনাস, এখন আমরা কি করব, এই যে পঞ্চম পর্যায়ের মূলের প্রথম মূলর তার পারমাণবিক সংখ্যাটা, প্রথম মূল তার পারমাণবিক সংখ্যা 37, সেটা আমরা কিন্তু বিয়োগ করেছি আর তার অবস্থানের জন্য 1 যোগ করেছি, সুতরাং 14 পেয়েছি। এটা তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা তাহলে কি হবে যে টিনের অবস্থান 14 নম্বর গ্রুপে। তো 14 নম্বর গ্রুপে দেখো টিন অবস্থান করছে। তো এইভাবে তোমরা এখানে মার্কারির অবস্থানটাও এইভাবে নির্ণয় করতে পারবে। ওকে, কারণ মার্কারি দেখো তো কত নম্বর পর্যায়ে, যে আমরা এই যে চতুর্থ এবং পঞ্চম এই দুইটো পর্যায়ের জন্য, চতুর্থ পঞ্চম পর্যায়ের জন্য কিন্তু আমাদের নিয়মটা হইল যে এখানে অতিরিক্ত তোমার কোনো সংখ্যা যোগ করা লাগবে না। তো পরবর্তীতে তোমরা যখন পরবর্তী মৌলটা আমরা দেখব যে মার্কারির অবস্থান কোথায়। মার্কারির দেখো যে পারমাণবিক সংখ্যা 80, তাহলে 80 থেকে 80টা আমরা দেখব যে আমরা জানি 87 থেকে কম, সুতরাং 55 নম্বর পর্যায়ে, 55 নম্বর মানে এক কথায় তারপর এই যে আমরা দেখছি যে 6 নম্বর পর্যায়ে কিন্তু এটা অবস্থান করছে, 87 থেকে কম 80টায়। তাহলে 6 নম্বর পর্যায়ে, আর 6 নম্বর পর্যায়ের ক্ষেত্রে কিন্তু তোমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হলো যে এই যে এখানে এই পর্যায়ে 15টি মৌলর কিন্তু স্থান দেওয়ার কথা ছিল। তাহলে এখান থেকে যদি একটা মূল, যে আমরা ল্যান্থানাইড সিরিজের একটি মূল যদি অবস্থান করতো, তাহলে বাকি আর 14টি মৌলকে আমাদের কিন্তু এই তোমার যেই পর্যায়ে ষষ্ঠ পর্যায়ে অবস্থান করতে দেওয়া লাগতো। তো যাই হোক, যার কারণে আমরা কিন্তু এইবার 14 বিয়োগ করব, বোঝা গেছে। একটা মৌল এখানে রাখার পর আরও আমাদের কি করা লাগতো, 14টা মৌল কিন্তু এই অবস্থানে রাখা লাগতো, যার কারণে ওই আমাদের 14 বিয়োগ করা লাগবে। তো এখন খেয়াল করো মার্কারির ক্ষেত্রে আমরা জানি মার্কারি 80, সুতরাং আর সেটা হলো 6 নম্বর পর্যায়ে অবস্থান করছে, আর 6 নম্বর পর্যায়ের প্রথম মৌল যার পারমাণবিক সংখ্যা 55 সেটা বিয়োগ করেছে, এবং তার থেকে বললাম যে 14 বিয়োগ করতে হবে আর তার অবস্থানের জন্য 1 যোগ করতে হবে। আমরা এগুলা যোগ বিয়োগ করলে পাবো 12, তাহলে 12 নম্বর গ্রুপে কিন্তু অবস্থান করছে এবং পর্যায়ে আগে আমরা ষষ্ঠ পেয়েছে। নিউটোনিয়ামকে আমরা দেখি যে 113 এর গ্রুপ পর্যায় কত, তাহলে গ্রুপ পর্যায়ে আমরা ঝটপট বলে দিতে পারবো। তাহলে নিউটোনিয়াম দেখো এখানে 87 থেকে বড়, তাহলে 87 থেকে যেহেতু বড় আর সপ্তম গ্রুপের পর তো আর কেউ নেই, সুতরাং সেটা 7 নম্বর গ্রুপে কিন্তু পর্যায়ে, 7 নম্বর পর্যায়ের পরে তো আর কেউ নেই, কোনো পর্যায় নেই, সুতরাং এটা কিন্তু 7 নম্বর পর্যায়ে অবস্থান করছে। আর গ্রুপ কত তাহলে গ্রুপ হলো এই পারমাণবিক সংখ্যা -87। আর ওই যে বলেছিলাম যে এই যে ষষ্ঠ এবং সপ্তম গ্রুপের ক্ষেত্রে তোমাদের অতিরিক্ত 14 বিয়োগ করতে হবে। কেন? যেহেতু আমরা জানি ল্যান্থানাইড অ্যাক্টিনাইড সিরিজের যেই মূল 15টিকে নিচে রাখা হয়েছে, এবং আমরা জানি যে যেখানে তোমাদের ফাঁকা রাখছে এই দুইটা, এই জায়গাতে থাকার কথা ছিল আরও একটি মূল, যেটাকে এই 14টির সাথে 15টা হিসেবে লেখা হয়েছে, বোঝা গেছে। তো যাই হোক, আমাদের এখানে একটি বসিয়ে দিলে 14 থাকে, সেই 14 কিন্তু আমাদের এখানে বিয়োগ করা হয়েছে। তো এখানে বিয়োগ করা আর তার অবস্থানের জন্য 1 যোগ করেছি, পেয়েছি কত 13। তো আমরা নিউটোনিয়ামের অবস্থান দেখি তো কোথায়। তো দেখো এই যে পর্যায় 7 নম্বর পর্যায়ে দেখতে পাচ্ছি এই যে নিউটোনিয়াম পেয়ে গেছে। আর এই যে দেখো যে 13 নম্বর গ্রুপে অবস্থান করছে নিউটোনিয়াম। তাহলে বুঝতে পেরেছো তো, খুব সহজে এই টেকনিক অবলম্বন করলে তোমরা পর্যায় সারণীতে যে কোনো মৌলের অবস্থান নির্ণয় করতে পারবা। তো এখন আমরা আরেকটি গুরুত্বপূর্ণ
বিষয় সম্পর্কে জানবো। সেটা কি? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন তোমাদের এসএসসি পরীক্ষার জন্য। সেটা হলো যে ইলেকট্রন বিন্যাসী পর্যায় সারণীর মূল ভিত্তি। তো সেটা আমরা কিভাবে বুঝবো যে ইলেকট্রন বিন্যাসী পর্যায় সারণীর মূল ভিত্তি? তো তোমরা এখানে দেখো, এখানে ইলেকট্রন বিন্যাস করা আছে হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম। এই ইলেকট্রন বিন্যাস করে আমরা দেখতে পাচ্ছি যে এখানে হাইড্রোজেন কত নম্বর পর্যায়ে অবস্থান করছে? 1, গ্রুপ 1। লিথিয়াম পর্যায় 2, গ্রুপ 1। তো এইভাবে প্রত্যেকটারই আমরা দেখতে পাচ্ছি কত নম্বর পর্যায়ে অবস্থান করছে এই মৌলগুলা, এবং ইলেকট্রন বিন্যাস থেকে আমরা আরও বুঝতেছি যে কত গ্রুপে তারা অবস্থান করছে। অনুরূপভাবে আমরা বেরিলিয়াম, ম্যাগনেসিয়ামেরও ইলেকট্রন বিন্যাস থেকে বুঝতে পারি পর্যায় 2 নম্বর আর গ্রুপ তোমার 2 নম্বরে অবস্থান করছে। আর এই ম্যাগনেসিয়ামও তাই। তো অক্সিজেনের ক্ষেত্রে আমরা গ্রুপ এবং পর্যায় নির্ণয় শিখেছি যে এসপি থাকলে কিভাবে করতে হয়। এসপি তাহলে এখানে দেখতে পাচ্ছ 2, 2 পর্যায় 2 নম্বরে, আর গ্রুপ হচ্ছে 2, 4, 6। আর ওই যে আমরা নিয়ম অনুসারে বলেছিলাম যে মাঝখানে 10টি ফাঁকা স্থান থাকার জন্য 10 যোগ করতে হবে, ফলে আমরা 6 সাথে 10 যোগ করলে 16 নম্বর গ্রুপে অবস্থান করছে কিন্তু অক্সিজেন। তাহলে আমরা এখান থেকে জেনে গেলাম যে ইলেকট্রন বিন্যাস থেকে পর্যায় সারণীতে যে মৌলগুলোর গ্রুপ এবং অবস্থান নির্ণয় করা যাচ্ছে এই ইলেকট্রন বিন্যাসের সাহায্যে। আরও আমরা মৌলসমূহের ভৌত ধর্মগুলাও কিন্তু এই ইলেকট্রন বিন্যাসের সাহায্যে আমরা বুঝতে পারি। তো ইলেকট্রন বিন্যাস মনে করো এই যে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস এখানে করা হয়েছে, যখন একটা ইলেকট্রন ত্যাগ করে তখন সোডিয়াম প্লাস হয়, যখন ইলেকট্রন ত্যাগ হয় তখন ধনাত্মক চার্জে পরিণত হয় প্লাস। তো তখন ইলেকট্রন কিন্তু কমে গেল এবং তারা নিষ্ক্রিয় গ্যাস নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জন করলো। প্রত্যেকটা পরমাণু তো চাই তারা স্থিতিশীল হতে। তো যাই হোক, যখন তোমরা দেখবা যে এস অরবিটালে একটা ইলেকট্রন আছে তখন সে একটা ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হতে পারবে। আবার এস অরবিটালে যখন 2টা ইলেকট্রন, তখন 2টা ইলেকট্রন ত্যাগ করে সে ধনাত্মক আয়নে 2+ পরিণত হতে পারবে, যেমন ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম। আর যখন দেখবা যে সর্ববহিস্থ কক্ষপথে 5টি ইলেকট্রন মেজর ইলেকট্রন, তখন কি করতে পারবে? অষ্টক পূরণ করার জন্য, এক কথায় এই সর্ববহিস্থ কক্ষপথ এই 2টার ইলেকট্রন যোগ করে 8 বানানোর জন্য এখানে আর কয়টা ইলেকট্রন দরকার? আর মাত্র 1টি ইলেকট্রন দরকার। তাহলে এখানে 2 আর এখানে আর 5, তাহলে হয়ে যাচ্ছে 7, আর 1 হলে 8 হয়ে যায়। সুতরাং একটা ইলেকট্রন সে আরও গ্রহণ করে সে ঋণাত্মক আয়নে পরিণত হচ্ছে, এবং এইটাও অষ্টক পূরণ হয়েছে সর্ববহিস্থ কক্ষপথ 2 আর 6, 8। তাহলে বুঝতে পারছো যে পরমাণুটা স্থিতিশীলতা অর্জন করলো এইভাবে, এবং তারা ঋণাত্মক আয়নে পরিণত হলো। এই যে আমরা ইলেকট্রন বিন্যাস থেকেই দেখতে পারি যে পরমাণুসমূহ তার ভৌত ধর্ম কিভাবে ব্যাখ্যা করা যায়। এই পরমাণুর ভৌত ধর্ম গুলোও কিন্তু এই যে ধনাত্মক ঋণাত্মক আয়নে পরিণত হবে কখন, কেন, কারা, এই ইলেকট্রন বিন্যাসের মাধ্যমেই কিন্তু আমরা বুঝতে পারি। বোঝা গেছে? তো তাহলে আমরা কি বলতে পারি যে ইলেকট্রন বিন্যাস থেকে আমরা পর্যায় সারণীর গ্রুপ পর্যায় নির্ণয় করতে পারি, এবং ভৌত রাসায়নিক ধর্মগুলোও কিন্তু নির্ণয় করতে পারি, যার কারণে ইলেকট্রন বিন্যাসী পর্যায় সারণীর মূল ভিত্তি। তো তোমরা এই কোশ্চেনটা খুব সুন্দর করে আমি যেই কথাগুলো বললাম সেইগুলো নিজ দিয়ে লিখে দিবে, অথবা ব্যাখ্যা দিয়ে তোমরা এই ইলেকট্রন বিন্যাস করবে, এবং এই কথাগুলো লিখলে ইনশাল্লাহ তোমরা ভালো মার্কস পেয়ে যাবে। তো আমাদের তোমরা তো বুঝতে পারছো যে পর্যায় সারণী কত গুরুত্বপূর্ণ। তোমাদের পরবর্তীতে এই পর্যায় সারণীর যত মৌলগুলো আছে সেগুলা মনে রাখার কৌশল, এবং তার সাথে কিভাবে পারমাণবিক সংখ্যা এবং পারমাণবিক ভর কিভাবে মনে রাখবা তার কৌশল শিখিয়ে দেওয়া হবে। পরবর্তী ভিডিওটি পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে লাইক, কমেন্ট ও বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করো, এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব
ও পাশের বেল আইকনটি অবশ্যই ক্লিক করতে ভুলবে না। আজকের মতো এখানেই সমাপ্তি। ইনশাল্লাহ পরবর্তীতে তোমাদের সাথে অন্য কোনো লেকচারে দেখা হবে।